নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব বুদ্ধদেব বসুর লেখা গল্প দুই বন্ধু। না, ঘুম পাচ্ছে, বড় ঘুম। হাত শিথিল, কলমে চলে না, মন ঝাপসা। তার মন যেন গোধূলি, সেখানে কোনো রেখা নেই, সব থমথমে, মস্ত কালো থমথমে মেঘের মতো ঝুলে আছে ঘুম। যেমন সন্ধ্যার মশা, পোকা, বাদুড় ছিটকে ছিটকে উড়ে বেড়ায়, তেমনি তার মনের মধ্যে ধূসরভাবে নড়ে বেড়াচ্ছে কবিদের নাম, কবিতার লাইন, পড়ার স্মৃতি। এত দিন ধরে যা কিছু পড়েছে, শুনেছে, ভেবেছে, তার চাপা একটানা অর্থহীন ঝিঝির মতো আওয়াজ। অসম্ভব তাদের এখন স্পষ্ট করে তোলা, অসম্ভব কোন এক লক্ষ্যের দিকে চিন্তার সিঁড়ি গড়ে তোলা। ঘুমোতেই হবে। আর পরীক্ষা তো এসে গেল। খাতা বন্ধ করে উঠতে যাবে, এমন সময় ঘুমের চেয়েও ভারী কোনো চাপে তার শরীর অবশ হয়ে এলো। ঘরে আরেকজন আছে, আরেকজন এসেছে। দরজার ধার থেকে আস্তে এগিয়ে আসছে তার দিকে, খুব আস্তে এগিয়ে আসছে তার দিকে, খুব আস্তে, যেন অতি কষ্টে আর একেবারে নিঃশব্দে। সুকুমারের ঘুম ছুটে গেল মুহূর্তে, বুদ্ধির তীক্ষ্ণতা ফিরে এলো। যদিও একটু আঙুল নাড়ার ক্ষমতাও সে খুঁজে পেল না নিজের মধ্যে। বিদ্যুৎ বেগে সে অনেক কিছুই দেখে ফেলল। লোকটি চোর নয়, গুন্ডা নয়, দেখেই বোঝা যায়। পায়ে কার্পেটের চটি, ধপধপে কোচানো ধুতি পরনে, গিলে করা মিহি পাঞ্জাবি, আর পাঞ্জাবির উপরে এক অতি ম্লান যুবকের মুখ বসানো। দেখে ভয় পাবার কিছু নেই, কিন্তু সেটাই সবচেয়ে ভয়ের। লোকটি এমন সুসজ্জিত, ধীর, নিঃশব্দ আর পরিপাটি যে সত্যি সে কোনো লোক কি না সেটাই সন্দেহ করা যায়। যেন পুতুল, যেন যন্ত্র কোনো জাদুকর চালাচ্ছে। মেঝের কয়েক গজ পার হতে যতটুকু সময় লাগলো এই অতিথির, সুকুমারের সেটা মনে হলো অনন্তকাল। সে চেঁচাতে চাইল, গলা বন্ধ, উঠতে চাইল, পায়ে যেন শেকল বাঁধা। অবশেষে দেখতে পেল তার টেবিলের পাশের ইজি চেয়ারটিতে লোকটি বসে আছে। এত হালকা হয়ে বসেছে, এত কম জায়গা নিয়ে, যেন তার শরীরের কোনো ওজন নেই। আর কি ফ্যাকাশে তার মুখ। ক্ষীণ আওয়াজ শুনল, ভয় পেলে নাকি? সুকুমার কথা শুনে একটু আশ্বস্ত হল, কিন্তু জবাব জোটাতে পারল না। তার জিভ তখনও কাঠ। ভয় নেই, নির্জনে থাকি আমরা, একটু কথা বলতে এলাম। আমরা শুনেই সুকুমার ব্যাপারটা বুঝে ফেলল। স্বপ্ন দেখছে না সত্যি? ঘুমিয়ে আছে না জেগে? সত্যি ভয় পাবার কিছু নেই? না, ভয় কিসের? কি করতে পারে আমাকে ওই ওই কথা বলতে এলাম, কিন্তু আশা কি সহজ? অনেক 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 চেষ্টায়। তুমি কলেজে পড়ো? তা পড়ি বলা যায়। এতক্ষণে আওয়াজ ফিরে পেল সুকুমার। বলা যায় মানে? হয় পড়ো নয় পড়ো না, এর মাঝামাঝি তো কিছু নেই। আমি এবার এমএ পরীক্ষা দিচ্ছি। ও, এমএ দিচ্ছ? কোন সাবজেক্টে? বিষয়টার নাম কম্পারেটিভ লিটারেচার। কি বললে? কম্প্যারেটিভ? সে আবার কি? নতুন হয়েছে। তা ব্যাপারটা কি? কি পড়তে হয়? এই সাহিত্য আর কি, নানা দেশের সাহিত্য, বলতে পারো বিশ্ব সাহিত্য। সুকুমার থামল, কিন্তু নিজের নতুন জ্ঞানের একটু নমুনা দেবার লোভ সামলাতে পারল না শেষ পর্যন্ত। নানা দেশের সাহিত্য না পড়লে তো কোনো দেশের সাহিত্যই বোঝা যায় না। নানা দেশের সাহিত্য? তাহলে
অলৌকিক গল্প পড়ো তাহলে? অলৌকিক মানে? মানে দেহ থেকে মুক্ত হয়ে আত্মা কোথায় যায়, কি করে, এই সব কথা। মানে আমি এখন যে অবস্থায় আছি সেই অবস্থার বিষয়ে জল্পনা কল্পনা, এসব পড়ো না? সুকুমার স্থির চোখে তাকালো এই অদ্ভুত আগন্তুকের দিকে। না, আমরা যাকে শরীর বলি তার কোনো চিহ্ন নেই, ফাঁপা একটা আকৃতি শুধু, যেন কাগজে তৈরি। নাক, চোখ, মুখ সবই আছে, কাপড় চোপড়ও দেখা যাচ্ছে, কিন্তু ওসবের পেছনে কোনো বাস্তব নেই যেন। এক ঝাপট হাওয়া এলেই ধোঁয়ার মতো মিলিয়ে। বেচারার জন্য কষ্ট হলো। সুকুমারের কষ্ট হলো একথা ভেবেছে একে এক পেয়ালা চা খাইয়েও সুখী করা যাবে না। খাদ্য, পানীয়, বিশ্রাম, জ্ঞান কিছুরই আর প্রয়োজন নেই এর। জবাব দিচ্ছ না যে? ও হ্যাঁ, তা পড়েছি বই কি কিছু কিছু। হামলেট? ও আর কে না পড়েছে। একটু ঠাট্টার হাসি ফুটল সুকুমারের ঠোঁটে। আমি 10 বছর বয়সে প্রথম পড়েছিলাম। দান্তে পড়েছি। কি মনে হয়েছে তোমার? কোন বিষয়ে? দান্তের পাপীদের বিষয়ে। কখনো কি মনে হয়েছে যে সব ধাপ্পা, বুজরুকি, ওপর চালাকি? মানে যারা দেহ থেকে মুক্ত হয়েছে তাদের আবার শারীরিক শাস্তি দেবে কেমন করে? তাদের কি মাথা আছে যে মাথা ফাটিয়ে দেবে? চোখ আছে যে পাতার ফাঁকে পোকা ঢুকিয়ে দেবে? নাক আছে যে যন্ত্রণা দেবে দুর্গন্ধ ছিটিয়ে? নাকি মাংসপেশি আছে যে আগুনের হ্রদে ডুবিয়ে রাখবে? কাকে খাওয়াবে? ডাল কুর্তা দিয়ে? কাকে ভাজবে গরম তেলে? কার গলা থেকে বের করবে আর্তনাদ? সে তো অনেক আগেই ভস্ম হয়ে গেছে বা মিশে গেছে মাটির তলায়, মাটির মধ্যে। এসব কথা ভেবেছ কখনো? এ তো তুমি গীতা বলছো, নতুন কিছু না। গীতা ওই আর একটা অতিকায় ধাপ্পা, বিরাট বুজরুকি। দেহের খাঁচা থেকে বেরোবা মাত্র আত্মাটি টুপ করে পরম ব্রহ্মে লীন হয়ে যায়। এত বড় মিথ্যে কথা আর কিছু নেই। যত বই পৃথিবীতে লেখা হয়েছে সব মিথ্যে। কেন জানো? বোধহয় এই জন্যই যে শুধু জীবিতেরাই বই লেখে, আর না মরা পর্যন্ত পুরো সত্য জানা যায় না। ব্রাভো, ঠিক বলেছ। বেশ বুদ্ধিমান ছেলে। ধন্যবাদ। যদিও জানি না আমার পরীক্ষক মশাই তাই মত হবে কি না। একটা কথা জিজ্ঞাসা করি, তুমি কে? কোনো আত্মা, প্রেত, বিশ্রী বাংলায় যাকে ভূত বলি, তাই? আমাকে বলছো গীতা ভুল, দান্তে ভুল, সত্য কথাটা তাহলে কি? দেখো ছোকরা, অতি চালাকি করো না। পরীক্ষার ফল ভালো হবে না তাতে। যেটুকু জানো তার বাইরে ছায়া মারাবে না। আমি প্রতিবাদ করছি, তুমিও আমার পরীক্ষকও নয়, আর আমিও কিছু অতি চালাকি করিনি। আমি শুধু জানতে চাচ্ছি তোমার কাছে, নচিকেতা যেমন কাছে তেমনি। সেটি হচ্ছে না। একটা হাসির মতো আওয়াজ শুনল সুকুমার। আমরা মরে গিয়ে যা জেনেছি তুমি ভাবছ বেঁচে থেকেই তা জেনে যাবে? না হে না, সে আশা নেই। তা বেশ, আমার জ্ঞানে স্পৃহা এত প্রবল নয় যে তার জন্য ছটফটিয়ে এই দেহ থেকে বেরিয়ে যাব। নশ্বর দেহের সঙ্গে এক হয়ে থাকতে নেহাত মন্দ লাগছে না আপাতত। স্বার্থপর, নিষ্ঠুর জীবীদেরা সকলেই তাই। যারা মরে গেছে কে আর ভাবে তাদের কথা? যুধিষ্ঠির ভেবেছিলেন, দান্তে ভেবেছিলেন, কবিরা অনেকেই ভেবেছিলেন। তোমরা বই পড়া জঞ্জাল ভুলে যাও, আমার কথা শোনো। জানো আমি ডাক্তারি পড়তুম। আচ্ছা, আমি একবার ভর্তি হয়েছিলাম মেডিকেল কলেজে। মরা কাটার ভয়ে পালিয়েছিলে তো? কিছু আগেই পালিয়েছিলাম। শুরু করার আগেই কত ছেলেকে ভয় পেতে দেখেছি। কেউ অপারেশন থিয়েটারেই বমি করে ফেলেছে, কেউ বাড়ি ফিরে ঘেন্নায় ভাত খেতে পারেনি, রাত্রে স্বপ্ন দেখে চেঁচিয়ে উঠেছে কেউ কেউ। আমার কিন্তু প্রথম থেকেই ভালো লাগতো।
ভালো মন্দ তো বাইরে কিছু নেই, সবই আমাদের মনে। দেখো ছোকরা, আমাকে জ্ঞান দিতে এসো না। কত বয়স তোমার শুনি? 20, 21? আমারও তাই ছিল, কিছু বেশি সেই সময়। কিন্তু সে কতদিন আগে জানো? তোমাদের হিসাবে 50 বছর। তাহলে আমার বয়স কত হলো ভেবে দেখো। সুকুমার সঙ্গে সঙ্গে জবাব দিল, 75? তাও বলতে পারো। অনন্তকাল বললেও ভুল হয় না। এই অনন্তকালের মধ্যে কখনো কি তার সঙ্গে আবার দেখা হবে? কার কথা বলছো? আহ, বাধা দিও না বারবার, আমাকে বলতে দাও। সুকুমার বুঝল ইনি আত্মজীবনীর একটা অংশ তাকে শোনাতে যান। সকলে তাই চায়, সকলেই ভাবে তার জীবনের সুখ দুঃখ শুনতে অন্যদেরও গরজ খুব। মরে গিয়েও এ রোগ মরে না। বলছিলাম, আমার ভালো লাগতো ডাক্তারি পড়া, ভালো লাগতো মরা কাটতে। ওই ফোলা শক্ত ঠান্ডা মৃতদেহগুলোর পেটের মধ্যে ছুরি চালিয়ে শরীরের সূক্ষ্মাতি সূক্ষ্ম কলকবজা যখন চোখের সামনে দেখতে পেতাম, নিজেকে আমার মস্ত একজন কেউকেটা মনে হতো। ভালোবাসতাম মুমূর্ষুর পাশে পাহারা দিতে, তাদের নাভিশ্বাসের যন্ত্রণা লক্ষ্য করতে। আর কয়েক ঘন্টা, কয়েক মিনিটের মধ্যে এরা আর মানুষ থাকবে না, একটা জিনিসে পরিণত হবে, নেহাত জড় পদার্থ, যার পেটের মধ্যে ছুরি চালিয়ে জ্ঞানী হওয়া যায়। একটু থেমে দম নিয়ে আবার শুরু করলো। গর্ব হতো আমার, উঁচু দরের জীব বলে মনে হতো নিজেকে। কেন জানো? আর কোনো কারণ নয়, শুধু বেঁচে আছি বলেই। এরা মরে যাচ্ছে, মরে গেছে, আর আমি বেঁচে আছি। একটা সব প্রাণ সর্বাঙ্গ সম্পূর্ণ শরীর আছে আমার। নিতে পারি খাদ্যের স্বাদ, সূর্যের স্বাদ, শরতের শিউলির গন্ধ, ভোরবেলার ভৈরবী সুর। পারি সাঁতার কাটতে, আড্ডা দিতে, ঘুমের অলস বিছানায় জেগে উঠতে। আর এখন এই তুমি চোখের সামনে যা দেখছো, তার মধ্যে স্বচ্ছন্দে হাত চালিয়ে দিতে পারো। এই ধুতি পাঞ্জাবি, কার্পেটের চটি, সিঁথি কাটা চুল, নাকের তলায় পাতলা সরু গোঁপ, এসব কিছু না, কিছুই না। হাওয়া, মায়া। অনেক অনেক কষ্টে এটুকু মাত্র জোটাতে পারি এখন। সেই তখন আমি যা ছিলাম তার একটা স্মৃতি মাত্র, ছায়া মাত্র, ভান মাত্র। যদি আমাকে ধরতে যাও মুঠোর মধ্যে, হাওয়া ছাড়া আর কিছু পাবে না। দেখো দেখো, একবার হাত দিয়ে দেখো। মাপ করো, তোমাকে স্পর্শ করতে লুব্ধ হচ্ছি না আমি। কিন্তু সবই যদি মায়া, তাহলে তোমার কথা আমি শুনতে পাচ্ছি কেমন করে? ওই শুনতে পাওয়াটাও তো মায়া। এই জ্ঞানগর্ভ ঘোষণার পরেই আগন্তুক আমাকে আলগোছে জিজ্ঞাসা করল, তোমার কোনো বন্ধু আছে কি? বন্ধু অনেক আছে। অনেক না, একজন, এক বন্ধু, অনন্য বন্ধু, প্রাণের বন্ধু। সব সময় থাকো যার সঙ্গে, কাজে, খেলায়, দুঃখে, আনন্দে, চিন্তায়, যাকে একবেলা না দেখলে নিজের অস্তিত্ব অর্থহীন মনে হয়। এমন বন্ধুতা হয় নাকি কখনো মধ্যযুগের কাহিনী ছাড়া? হয় না, আমি বলছি হয়। আমার ছিল তেমন বন্ধু। তার নাম ছিল বিনয়েন্দ্র। আমার সহপাঠী, আমার প্রতিযোগী, আমার চিরসঙ্গী। কলেজে যতগুলো পরীক্ষা হয়, আর জানো তো, মেডিকেল কলেজে পরীক্ষার চাপ অনেক বেশি। কোনোবার সে ফার্স্ট, আমি সেকেন্ড, আর কোনোবার আমি ফার্স্ট, সে সেকেন্ড। এর কোনো নড়চড় হয়নি কখনো। ক্লাসে আমরা পাশাপাশি বসি, হাসপাতালে কাজ করি একসঙ্গে, একসঙ্গে বেড়াই, ছুটির দিনে একসঙ্গে যাই চন্দননগরের বাগানে, মাছ ধরি, খিচুড়ি রাঁধি, শীতের বিকেলে গাছের তলায় বসে বসে ওথেলো কিংবা ম্যাকবেথ আওড়ায়। একটা বিষয়ে শুধু তফাৎ ছিল ওর সঙ্গে আমার,
বিনয়ের হৃদয় ছিল মেয়েদের মতো কোমল, আর আমি ছিলাম কোনো কোনো বিষয়ে পাথরে করা। কষ্ট, আর্তনাদ, মৃত্যু এসব নিত্যনৈমিত্তিক ব্যাপার আমার পক্ষে ছিল কৌতূহলের বা গবেষণার বিষয়। কিন্তু রোগীর যন্ত্রণা দেখে বিনয়ের চোখে জল আসে, মৃত্যুর দৃশ্যে মুখ করুণ হয়ে যায়। এ নিয়ে আমি অনেক ঠাট্টা করেছি তাকে। আর একটা বিষয়ে শুধু তফাৎ ছিল। আমি শ্রী শিবশঙ্কর চৌধুরী, কলকাতার বনেদি বাড়ির দুলাল, আর বিনয় ছিল গরিবের ছেলে। জোড়াবাগানে 3 পুরুষের বাড়ি আমাদের। তার দেউড়িতে দারোয়ান, আস্তাবলে জুড়ি গাড়ি, আর বিনয় বীরভূম জেলার বিধবা মায়ের ছেলে, তাকে বউবাজারের মেসে। তার পড়া খরচ চালাতে লাটে উঠেছে দেশের ছিটেফোঁটা জমি জমা। মার 2-4টি গয়না গলে যাচ্ছে। এসব কথা তার কাছেই শুনতাম, কিছুই সে লুকোতো না আমার কাছে। তাহলে কি আর বন্ধুতা হয়? খুব বেশি দিন মানুষের সংসারে আমি ছিলাম না, কিন্তু যদি 100 বছর বেঁচে থাকার মতো ভাগ্য হতো আমার, তাহলে আমি জানি বিনয়ের মতো নির্মল চরিত্রের মানুষ আর একটিও দেখতাম না। এমন সহজভাবে, চেষ্টাহীনভাবে, অনলসভাবে ভালো ছিল বিনয়। তার উচ্চাসা, লুব্ধতা নেই, আত্মসম্মানের দম্ভ নেই। তার স্বাবলম্বিতা ভালোবাসাকে অপমান করে না। আমি পারি এক পলকে তার সব অভাব মিটিয়ে দিতে। পারি তাকে আমারই বাড়িতে আমারই মতো আরামে রাখতে। আর কি বোকা আমি! প্রথম প্রথম ওরকম কথা বলেছি তাকে, কান পাতেনি বলে অভিমান করেছি। শেষে একদিন বলল, আমি যদি তোমাদের বাড়ি গিয়ে থাকি, তাহলে তুমি তোমার বাড়ির কাছে ছোট হয়ে যাবে, আর তুমি যাতে ছোট হয়ে যাবে তেমন কাজ তুমি বললেও আমি করতে পারি না। হাসি মুখে বলেছে কথাটা, অথচ গম্ভীর হলে ভালো দেখায় না তাকে, হাসলে হালকা মনে হয় না। প্রায় সব কথাতেই সায় দেয়, আর যখন না বলে তাকেও যেন পালকের মতো নরম, তবু গলার সুরে বুঝিয়ে দেয় যে না মানে সত্যিই না। এমনই মানুষ ছিল বিনয়, আমার বন্ধু সে। প্রায়ই সে আসে আমাদের বাড়িতে। মা যখন আমাদের দুজনকে পাশাপাশি বসিয়ে খাওয়ান, খুব আনন্দ করেই খায় ও। ষষ্ঠীতে আর পুজোর সময় মা যে কাপড় দেন, ন্যায় মাথা পেতে তা। কিন্তু এটুকুর বেশি যদি আর কিছু করতে চেয়েছি তার জন্য, তাহলে নিজের ভুলের জন্য নিজেকেই লজ্জা পেতে হয়েছে। আর সত্যিও তার জন্য কিছু করার প্রশ্ন যেন অবান্তর। নিজের মধ্যে এমন সম্পূর্ণ, এমন আত্মস্থ, অনাবিল ছেলে বিনয়। দরকার মতো আমার বই নিয়ে পড়তে তার কুণ্ঠা নেই, কিন্তু আমার কোনো শৌখিন জামা একদিনও পরাতে পারিনি তাকে। কম খরচে পরিচ্ছন্ন থাকার উপায় সে জানে। ভালো পুরনো বই সস্তায় জোগাড় করতে সে ওস্তাদ। তার কখনো অসুখ করলে আমার একটা সুযোগ হতো, কিন্তু তার চিপচিপে মজবুত শরীরে সর্দিরও প্রবেশের অধিকার ছিল না। বরং আমারই নিউমোনিয়ার সময় রাত জেগে শুশ্রূষা করেছিল সে। অতএব আমার দিক থেকে চেষ্টা করলাম তার সঙ্গে ব্যবধান কমিয়ে আনতে। মেডিকেল কলেজে বাবুগিরিটাই রেওয়াজ ছিল তখন। ছেলেরা সবাই সেন্ট মাখে, ডবল অস্তিনের বিলেতি কামিজ গায়ে দেয়, শীতকালে পশমি কোট, রেশমি মাফলার, ব্লেজার পরে টেনিস খেলতে যায়। ক্রমে বিলাসিতা কমিয়ে আনলাম। বাড়ির গাড়ি পারতপক্ষে চড়ি না, বিনয়ের সঙ্গে হেঁটে হেঁটে বেড়াই। দূরে যেতে হলে গাড়ি ভাড়া নিই। রাত্রে মাঝে মাঝে বিনয়ের মেসে খেয়ে বাড়ি ফিরি। কখনো বা রাত্রি 2টো অবধি তার তক্তায় বসে ফিজিওলজির মর্মোদ্ধার করি। এমন আস্তে আস্তে স্বাভাবিকভাবে অভ্যেসগুলো বদলে ফেলেছিলাম যে বাড়ির কেউ তা লক্ষ্য করতে পারেনি। বিনয় হয়তো বুঝেছিল, কিন্তু আমাকে বুঝতে দেয়নি যে সে বুঝেছে। সবই সহজভাবে নিয়েছে সে, আর আমিও তাই সহজ হতে পেরেছি। এমন করে 6 বছর কাটল। কাছে এলো ফাইনাল পরীক্ষা।
কলেজের প্রিন্সিপাল ছিলেন ও ব্রায়েন। নিম্নতম জমাদার থেকে উচ্চতম প্রফেসর পর্যন্ত সবাই তার নাম দিয়েছিল পাগলা সাহেব। এই ও ব্রায়েন আমাদের ফাইনাল পরীক্ষার 3 মাস আগে এক অদ্ভুত বিজ্ঞাপন দিলেন। জানালেন এই পরীক্ষায় যে ছাত্র ফার্স্ট হবে তাকে তিনি নিজে স্কলারশিপ দিয়ে 4 বছরের জন্য এডিনব্রায় পাঠাবেন, আর সেখানে পড়াশোনা ভালো করলে আরও 1 বছর জার্মানিতে। শোনা গেল পরের বছর তিনি দেশে ফিরে যাচ্ছেন, আর ফিরবেন না। যাবার আগে ভারতের জন্য এটুকু করে যেতে চান তিনি। খবরটা বেরোবা মাত্র সারা কলেজে জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। কে পাবে এই স্কলারশিপ? বিনয়েন্দ্র না শিবশঙ্কর? তৃতীয় নাম ভুলেও উচ্চারিত হয় না। কিন্তু দুজনের মধ্যে একজনের বিষয়ে কখনোই নিশ্চিন্ত হতে পারে না কেউ। দেখা গেল ঘোড়দৌড়ের মতো উত্তেজনা, ভারী মজা। কেউ এসে আমাকে বলে, আমাকে ডুবিও না শঙ্কর, 50 টাকা বাজি রেখেছি ভূতনাথের সঙ্গে। আর অন্য কেউ পাশ দিয়ে হেঁটে যেতে যেতে চিৎকার করে, বিনয় ঠিক আছো তো? দেবেনের রূপোর ছড়িটা জিতিয়ে দেবে তো আমাকে? কিন্তু যে দুজনকে নিয়ে এত কথা, তাদের ওপর এর ফল কিছুই বোঝা গেল না। যেমন আগে ছিল, এখনও তেমনি রইল আমাদের বন্ধুতা। বন্ধু অবিচ্ছেদ্য, নিরন্তর। কিন্তু মনে মনে এ নিয়ে যে আমি ভাবিনি তাও নয়। একটানা অনেকক্ষণ কথা বলবার পর একটু জিরিয়ে নিয়ে আগন্তুক আবার আরম্ভ করল, শোনো এবার মন দিয়ে বিনয়ের আর আমার কথাবার্তাগুলো। বন্ধুর কথাগুলো অবশ্য আমি শোনাবো তোমাকে। একদিন আমি তাকে বললাম, ও ব্রায়েন এই এক মজার ফন্দি করেছে তোমার আর আমার ছাড়াছাড়ি ঘটাবার। বিনয় বলল, সে আর কদিনের জন্য? 5 বছর, কম কি? ততদিনে কত কিছু বদলে যেতে পারে। তুমি কি বিলেতে যেতে চাও না? চাই না তা নয়, কিন্তু এখনই চাই না। বিলেতে তো যেতেই হবে, তাড়াতাড়ি সেরে নিতে পারলে মন্দ কি? যেতেই হবে কেন? বিলেতে না গিয়ে কেউ তো বড় হয়নি আমাদের দেশে। কেন? বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, তাদের কথা আলাদা, তারা সরস্বতীর বরপুত্র, আর আমরা হিপোক্রেটিসের বংশধর। ভালো ডাক্তার হতে হলে বিলেতে যাওয়াই চাই। তা তুমি যাই বলো, এই মেডিকেল কলেজের ওপর আমার মায়া পড়ে গেছে। আরেকটা কথা মনে এনেও মুখে বললাম না। বিনয়কে ছেড়ে অত দূর দেশে যেতে হবে সে কথা ভাবতে ভালো লাগে না আমার। আগন্তুক বলতে লাগলো, আমি পরীক্ষার জন্য তৈরি হচ্ছি, আর এই কথাটা নিয়ে তোলপাড়ও করেছি মনে মনে। শেষে একদিন লজ্জা কাটিয়ে বললাম, বিনয়, আমি যত ভাবছি ততই মনে হচ্ছে তোমাকে ছেড়ে বিলেতে যাওয়া আমার পক্ষে অসম্ভব। হয়তো একটু অভিমানের সুর ছিল আমার কথায়। বিনয় যদিও মুখে কিছু বলেনি, আমি বুঝেছিলাম যে এ বিষয়ে তার মনের ভাব ঠিক আমার মতো নয়। বিলেতে সে যেতে চায়। বন্ধুকে ছেড়ে যাওয়া, বিধবা মাকে ছেড়ে যাওয়া, এসব কষ্ট সেখানে বড় হয়ে ওঠে না তার কাছে। সেটাই ঠিক, সেটাই স্বাভাবিক। আমার এই দুর্বলতাটাই দোষের। সব বুঝেও মনে মনে আমি ঈষৎ ব্যথিত হই। বিনয় বলল, এসব ভেবে এখন সময় নষ্ট করা কি ভালো? পরীক্ষা এসে গেছে, মনকে তৈরি করে ফেলো বিলেতে যাবার জন্য, আর ঠেসে পড়ো, আর কিচ্ছু ভাবতে হবে না। আমি বললাম, বিনয়, আমার একটা প্রস্তাব আছে। বলো। আমি যদি স্কলারশিপ পাই, তুমিও আমারই সঙ্গে এক জাহাজে বিলেতে যাবে, এডিনব্রায়। খরচ আমি যে করে হয় দেব। বিনয় সঙ্গে সঙ্গে জবাব দিল, তা হতে পারে না। কেন হতে পারে না? আমি চাইলে বাবা আমাকে ধার দেবেন। তিনি হয়তো দানও দিতে পারেন, কিন্তু আমি তার চোখের দিকে তাকালাম। সে চোখ কালো আর গভীর আর শান্ত। আমার মনের কথাটা গলা ছিঁড়ে বেরিয়ে এলো এতক্ষণে। এত কম ভালোবাসো আমাকে? এত বেশি ভালোবাসি তোমাকে। থাক, এই নিয়ে আর। একটু চুপ করে থেকে আমি আবার বললাম,
আমি এবছর পরীক্ষা দেব না বিনয়। আমার চোখের দিকে এক পলক তাকিয়ে বিনয় বলল, কি বোকার মতো কথা বলছো তুমি। জানতাম না তখন কি সর্বনেশে বীজ আমি বপন করেছিলাম। পুজোর ছুটিতে বিনয় মার কাছে গেল। আমি বাড়ির হট্টগোল এড়াবার জন্য বই খাতা নিয়ে চন্দননগরের বাগানে আশ্রয় নিলাম। স্থির করলাম একেবারে কালী পুজো কাটিয়ে বাড়ি ফিরব, কিন্তু লক্ষ্মী পুজোর আগেই বাড়ির ব্যাপারে একদিন আসতে হলো। বিকালবেলা কলেজের লাইব্রেরি গিয়ে দেখি বিনয় সেখানে বসে আছে। তাকে দেখে আমার বুকের ওপর হাতুড়ি পড়ল। কথা ছিল লক্ষ্মী পুজোর পরের দিন সে দেশ থেকে ফিরবে। চন্দননগরের স্টেশনে নেমে সোজা আসবে আমার কাছে। কালী পুজো পর্যন্ত সেখানেই থাকবো আমরা, তারপর একসঙ্গে ফিরব কলকাতায়। বিনয় খুব নিবিষ্ট হয়ে পড়ছিল। আমাকে দেখতে পায়নি। আমি নিঃশব্দে তার কাছে গিয়ে খুব আস্তে পিঠের ওপর হাত রাখলাম। হয়তো আমার কল্পনা, কিন্তু আমার মনে হলো মুখ তুলে আমাকে দেখে সে মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, কখন এলে? চন্দননগরে যাওনি যে? বিনয় বলল, সঙ্গে আমার এক খুড়ো এলেন। তিনি আগে কখনো কলকাতায় আসেননি। প্রথমে তাকে মেসে তুলতে হলো। কাল কালীঘাট দেখিয়ে পরশু সকালে হাওড়ায় তাকে ট্রেনে তুলে দেব। আর আমিও সেই ট্রেনে। আসছো তো বাগানে? হ্যাঁ, আসবো। দুজনে ফিরে এলাম লাইব্রেরিতে। বিনয়ের পাশের জায়গা খালি ছিল না। আমি একই টেবিলে একটু দূরে বসলাম। আমার সামনে অ্যানেস্থেটিক্সের বই, কিন্তু আমার চোখ বারে বারে বিনয়ের মুখের উপর পড়ছে, আর বারে বারে আমি অন্যমনস্ক হয়ে যাচ্ছি। হঠাৎ এক বিষাদ নেমেছে আমার মনের ওপর। কেন এই বিষাদ তাও জানি না। দেখছিলাম বিনয় তার বইয়ের মধ্যে ডুবে গেছে। মাঝে মাঝে নোট নিচ্ছে খাতায়। আমার কিছু পড়া হলো না, শুধু সামনে বই খুলে বসে থাকলাম বিনয়ের পড়া শেষ হবার অপেক্ষায়। প্রায় 2 ঘন্টা পরে বই বন্ধ করল বিনয়। যেন হঠাৎ আমাকে দেখতে পেয়ে ইশারা করল। একসঙ্গে বেরোলাম দুজনে, কিন্তু আশ্চর্যের বিষয়, দুজনেই চুপ। বাইরে তখন কার্তিকের সন্ধ্যা। আকাশে রং নেই, বাতাস শিরশিরে ঠান্ডা। কলেজের গেট পর্যন্ত এসে আমি দাঁড়ালাম। জিজ্ঞেস করলাম, কোথায় যাবে এখন? মেসে ফিরব। আমাকে একবার যেতে হবে দিদির বাড়ি। 8টা নাগাদ ফিরব। এসো তখন। আজ তো পারবো না, তবে কাল সকালে। কাল খুড়োকে নিয়ে ব্যস্ত থাকব। পরশু সকালে 8:20 শিউরির গাড়ি। তুমি কি? হ্যাঁ, নিশ্চয়ই। আমি ওই একই ট্রেনে যাব। কিন্তু কাল কি সারাদিনই তুমি খুড়োকে নিয়ে ব্যস্ত থাকবে? না হয় আমিও বেরোবো তোমার সঙ্গে, কি বলো? বিনয় চোখ নামিয়ে নিল, আর তার সেই ভঙ্গিটা ছুরির মতো বিঁধল আমাকে। মনের কথা আর লুকিয়ে রাখতে পারলাম না। তার হাত চেপে ধরে বলে উঠলাম, বিনয়, তোমার কি হয়েছে? কিছু তো হয়নি। বিনয় হাসল, কিন্তু সে হাসিও ম্লান। নিশ্চয়ই কিছু হয়েছে। কোনো অসুখ? অসুখ কেন করবে? দেশের বাড়িতে কোনো বিপদ? কিছু না। তাহলে তুমি মনে মনে কি ভাবছ? বিনয় চুপ। বলো, আমাকে বলো, বলতেই হবে আমাকে। বিনয় আস্তে আস্তে আমার হাত ছাড়িয়ে চোখে চোখ রেখে বলল, তোমার কথাই ভাবছি। কত ভাগ্য করে তোমার মতো বন্ধু পাওয়া যায়। এ কথা শুনে আমি গলে জল হয়ে গেলাম। এবারে সে বলল, চলো, আমাকে একটু এগিয়ে দেবে। হাঁটতে হাঁটতে তার সঙ্গে একটা ছোট আলোচনা হলো। এবার দেশে গিয়ে তার মনে হয়েছে, আগেও হয়নি তা নয়, যে ডাক্তারি পেশা সবচেয়ে যেখানে সার্থক হতে পারে সে হলো বাংলাদেশের গ্রাম। কলকাতা শহরে যেখানে বড় বড় ডাক্তার অনেকেই আছেন, সেখানে আর একজন বড় ডাক্তার হয়ে বসাটা তার পক্ষে কি এতই জরুরি? যখন তারই গ্রাম উচ্ছন্নে যাচ্ছে ম্যালেরিয়া, ডিসেন্ট্রিতে, কুসংস্কারে, অশিক্ষায়, তার তো মনে হচ্ছে ওখানেই তার স্থান, যদি পারে মানুষগুলোকে বাঁচাতে, শুধু স্বাস্থ্য দিয়ে নয়, জ্ঞান দিয়েও। বিনয়ের কথা শুনে আমার হাসি পেল।
বিলেত থেকে ফিরে পাড়াগায় মন টিকবে তোমার? ততক্ষণে তার মেসের দরজায় এসে পড়েছি আমরা। আমার প্রশ্নটার কোনো জবাব না দিয়ে বিনয় বলল, তাহলে পরশু দেখা হচ্ছে হাওড়ায়? সে তো হচ্ছে, কিন্তু কালও এসো একবার, যে কোনো সময়। আমি হালকা মনে দিদির বাড়ি গেলাম। কিন্তু পরের দিন সত্যি যখন সারা দিনেও বিনয় একবারও এলো না, রাত্রে আবার মেঘ করে এলো আমার মনে। ওর কিছু হয়েছে যা লুকিয়ে রাখছে আমার কাছ থেকে, কেমন যেন আনবো না। তা নয় কি? আগের দিনের সমস্ত ঘটনা ভেসে উঠল আমার মনে। লাইব্রেরিতে আমাকে দেখে চমকে ওঠা, পড়তে পড়তে একবারও না তাকানো, আমার কথার উত্তরে চোখ নামিয়ে নেওয়া। না না, এটা তার স্বাভাবিক অবস্থা নয়। নিশ্চয়ই কোনো গোপন দুশ্চিন্তায় সে কষ্ট পাচ্ছে। কি? ওর অসুখ? ওর মার? জমিদারের খাজনা বাকি পড়েছে? বসত বাড়ি নিয়ে টানাটানি? নাকি কোনো বিপ্লবী দলে যোগ দিয়েছে গোপনে? যদি কিছু হয়ে থাকে আমাকে বলছে না কেন? আমাকে বলতে পারে না এমন কিছু আছে নাকি ওর? নাকি সবই আমার কল্পনা? এসব ভাবতে ভাবতে অনেক রাত্রে ঘুম এলো। সেই ঘুমিয়ে পড়ার সুখ। ভাবনাগুলো যেন পরস্পর গলে যায়, শান্তি নামে কালো হয়ে। কিন্তু তুমি ঘুমিয়ে পড়লে না তো? শুনছ? সুকুমার সাড়া দিল, হ্যাঁ শুনছি। তারপর? আগন্তুক আবার বলতে লাগলো, পরের দিন হাওড়া থেকে গাড়ি ছাড়ল। প্যাসেঞ্জার গাড়ি, 3rd ক্লাস কামরা। ছুটির পরে বেজায় ভিড় হয়েছে। বিনয়ের আধবুড়ো খুড়োকে কোনো রকমে বসিয়ে আমরা দুজনে দরজার ধারে দাঁড়ালাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাওয়া যাবে। ভিড়, গোলমাল, ট্রেনের শব্দে কথা বলার সুবিধে নেই। কিন্তু চলতি ট্রেনে ওর মুখোমুখি দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে আমার। ওকে দেখতেই ভালো লাগছে। আজ সকালে ওর মুখে কোনো মালিন্য নেই। চোখ উজ্জ্বল, ঠোঁটের কোণে হাসি। একের পর এক সরে যাওয়া টেলিগ্রাফের তারগুলো দেখতে দেখতে আমার কালকের সব দুর্ভাবনা যেন বাষ্পের মতো মিলিয়ে গেল। লিলুয়ার পরে ট্রেন যখন বেশ স্পিড নিয়েছে, বিনয় তখন বলল, দরজাটা খটখট করছো কেন? ভালো বন্ধ নেই? আমি উদাসভাবে বললাম, ঠিকই আছে। না, ঠিক মনে হচ্ছে না, একটু সরো তো। বাইরে হাত বাড়িয়ে হুড়কোটা আট করতে গেল বিনয়। আমি হঠাৎ আমার কানের মধ্যে শোঁ শোঁ হাওয়ার আওয়াজ পেলাম। সঙ্গে সঙ্গে তার জোরালো হাত জড়িয়ে ধরল আমাকে। ওরকম করে দাঁড়াতে হয় কখনো? তুমি কি? আমি তাকিয়ে দেখলাম বিনয়ের মুখে আর রং নেই, ঠোঁট কাঁপছে, আর গাড়ির খোলা দরজাটা ঠকাস ঠকাস করছে হাওয়ায়। ওরকম দরজায় হেলান দিয়ে দাঁড়াতে হয় কখনো? ধমক দিয়ে উঠল বিনয়, সরো, সরে দাঁড়াও। আমাকে ছেড়ে দিয়ে ভালো করে এঁটে দিল দরজাটা। বাকি পথ দরজাটা আঁকলে রইল যেন, যাতে আমি কাছে ঘেঁষতে না পারি। তার অতি সাবধানতায় আমার হাসি পেল। চন্দননগরে চমৎকার কাটল দিনগুলো। একটু চুপ করে থেকে আবার আরম্ভ করলো আগন্তুক। একসঙ্গে পড়া, খাওয়া, বেড়ানো, একই সময়ে ঘুমিয়ে পড়া আর জেগে ওঠা। বাগানে স্থলপদ্ম, নদীতে ভরা জল, বাঁধানো বটতলার ছায়া। বিকালে মাঝে মাঝে ব্যাডমিন্টন। যেমন 6 বছর ধরে হয়েছে, তেমনি করেই পরস্পরের সাহায্যে হু হু করে এগিয়ে গেল আমাদের পরীক্ষার পড়া। তবু মাঝে মাঝে হঠাৎ যেন কেমন হয়ে যায় বিনয়। পড়া বন্ধ করে উঠে গিয়ে পায়চারি করে বাগানে, বটতলায় চুপচাপ বসে থাকে, নয়তো দূরে ঘোষালদের ঘাটে চলে যায়। আমি তাকে খুঁজে বার করি। কি হয়েছে তোমার? বলো না, কি হয়েছে? বিনয়ে সেই এক উত্তর, কিছু তো হয়নি। যত চেষ্টা করি কিছুতেই সেই পর্দা সরে না। পর্দা নয়, দেওয়াল। আর সেই দেওয়ালে মাথা ফাটাতে ইচ্ছে করে আমার। কিন্তু পরের দিন সে যখন আবার হাসে, সব ভুলে যায়। সারাদিন ধরে পড়ে বিকালের দিকে মাথা যেন ঝিমঝিম করে। মাঝে মাঝে নদীতে বেড়াতে যায়। বাবা একটা বিলিতি স্যালপ আনিয়েছিলেন, যেমন সুন্দর দেখতে
তেমনি বাইতে আরাম। একদিন সূর্যাস্তের সময় চলেছি দুজনে। নদীর জলে সোনা, মস্ত উঁচু আকাশ, জগৎ জুড়ে শান্তি। খেয়াল ছিল না কত দূর চলে এসেছি। বিনয় মনে করিয়ে দিল, এবার ফেরো শঙ্কর, অনেকখানি এসে পড়েছি আমরা আজকের। আমি বললাম, এবার তুমি বাইবে। বিনয় দাঁড় হাতে নিল। আমি লম্বা হয়ে শুয়ে পড়লাম। তারাফোঁটা আকাশের তলায় ঠান্ডা বাতাসে, জলের ছলছল শব্দে আমার মনে ঘুমের মতো আবেশ নামল। হঠাৎ কিরকম একটা শব্দে চমকে উঠলাম। অন্ধকার, দূরে মিটমিট করছে আলো, কালো আকাশ ভরে ঝকঝকে তারা, আর শোঁ শোঁ একটা শব্দ। আর সেই শব্দের ফাঁকে ফাঁকে বিনয়ের বড় বড় ভারী নিঃশ্বাস। আমি চেঁচিয়ে উঠলাম, বিনয়! কিছু ভয় নেই, দাঁড় ধরো ওদিকে। আমাকে আগে ডাকলে না কেন? এসে গেল যে। বলতে বলতে হালকা শ্যালব দুলে উঠল। গর্জনে ভরে গেল আমার কান। চারিদিকে জল, অন্ধকার, নিঃশ্বাস নেই। তারপর দুখানা সবল হাত বেষ্টন করল আমাকে। পাটাতনে শুয়ে হাঁপাতে লাগলাম। ফিরে এলাম যখন, তখন রাত প্রায় 9টা। রামরতন লণ্ঠন নিয়ে খুঁজতে বেরিয়েছে। সে কিছু লক্ষ্য করার আগেই তাড়াতাড়ি ঘরে ঢুকে ভিজে জামাকাপড় ছেড়ে নিলাম দুজনে। গরম গরম লুচি আর মাংস খাবার পরে দেহে তেজ ফিরে এলো। হেসে বললাম, খুব একটা অ্যাডভেঞ্চার হলো আজ। আমারই ভুল। আমারই জানা উচিত ছিল আজ অমাবস্যা, বান আসবে। এখন ভালো বোধ করছো তো? আমার কিছুই হয়নি। জানো তো, এই বানের ওপর দিয়ে কতবার সাঁতরে গেছি আমি। ঘুমিয়ে পড়েছিলাম বলেই, আর একেবারে হঠাৎ তোমারই কত কষ্ট হলো। কতক্ষণ একলা উজান বাইলে। বিনয় খুব নিচু গলায় বলল, আজ আর কথা না, ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। এরপর যে কদিন বাগানে ছিলাম, বিনয় আনন্দে, উৎসাহে, সাহচর্যে একেবারে ভরে রাখল আমাকে। কালী পূজার দিন কলকাতায় ফিরে এলাম দুজনে। আর 1 মাস, আর 20 দিন, 15 দিন, এমনি করে করে সেই সোমবার, যার পরের সোমবার পরীক্ষা আরম্ভ। শেষ সপ্তাহটি একসঙ্গে রাত জেগেছি আমরা। ঠিক তুমি যেমন এখন রাত জেগে পড়ছো। মা আর একটা খাট আনিয়ে দিয়েছেন আমার ঘরে। দেয়াল ঘেঁষে কঙ্কাল, কাঁচের আলমারিতে মরার খুলি, হাড়ের টুকরো, টেবিলে মোটা মোটা বই খাতা, অঙ্কের আর ল্যাটিন ভাষার হিজিবিজি। বারান্দায় রামরতন শোয়। তোলা উনুনে কাঠ কয়লা জ্বলে। আমাদের দরকার মতো গরম চা তৈরি করে এনে দেয়। শুক্রবার রাত্রে আমি বললাম, বিনয়, আমার মনে হচ্ছে তুমি আর আমি ব্র্যাকেটে ফার্স্ট হব। ডবল খরচ হবে ওব্রায়েন সাহেবের। বিনয়ের মুখে ছায়া পড়ল। ভুরু কুচকে বলল, তা কি করে হবে আর? 2-4 নম্বরের হলেও তফাৎ থাকবেই। আর সে তফাৎ তোমার দিকেই থাকবে। আমি হাসলাম। বিনয় বইয়ের ওপর চোখ নামিয়ে নিল। সে রাত্রে 12টায় যখন আমাদের জন্য চা এলো, বিনয় পকেট থেকে একটা পুড়িয়া বের করে তাতে একরকম সাদা গুঁড়ো মিশিয়ে নিল। বলল, ঘুম তাড়াবার ওষুধ। তাহলে তোমারও ঘুম পায়? আজ পাচ্ছে। ঘুমের আর দোষ কি? ওরকম রাতের পর রাত না ঘুমিয়ে, সত্যি থাক, আজ বরং ঘুমোই এসো। কিন্তু এখন তো আর 4 ঘন্টার মধ্যে ঘুম পাবে না আমার। তাহলে আমাকে একটু দাও ওষুধটা। নেবে? বিনয় পকেটে হাত দিল। হঠাৎ কেমন সাদা দেখালো তাকে। পকেট থেকে যখন হাত বের করল, আমার মনে হলো তার আঙুল কাঁপছে। তার সাদা গুঁড়ো আমার চায়ে মিলিয়ে গেল। আস্তে আস্তে দুজনে চা শেষ করলাম। টেবিলে দুদিকে বসে আছি দুজনে। মাঝখানে প্যাথোলজির বই খোলা। সে পড়ে যাচ্ছে, বুঝিয়ে বলছে, আমি শুনছি। মাঝে মাঝে প্রশ্ন করছে আমাকে। আমি ঠিকঠাক জবাব দিয়ে যাচ্ছি। আবার খানিক পরে আমি জেরা করছি তাকে। এমনি চলতে চলতে হঠাৎ এক সময় বইয়ের পাতা ঝাপসা হয়ে এলো আমার চোখে। আর সেই মুহূর্তে মনে হলো
বিনয়ের আর বইতে মন নেই। সে স্থির হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আস্তে আস্তে তার মুখটা বিকট হয়ে উঠল। চোখ গর্ত, গালে মাংস নেই, মাথার চাঁদি উড়ে গেছে। ঠোঁট, নাক, দাঁতের বদলে সারা মুখ জুড়ে এক নিঃশব্দ বিদ্রূপ। প্রায় একটা ভয় ছাড়িয়ে পড়েছিল আমার স্নায়ুতে, কিন্তু তখনই পাটা মেঝেতে ঠুকে গেল। চমকে জেগে উঠলাম। তোমার ওষুধে তেমন কাজ হলো না বিনয়, এর মধ্যে স্বপ্ন দেখেও উঠলাম। কী স্বপ্ন দেখলে? ওই কাঠের আলমারির কঙ্কালটা আমাকে তাড়া করেছে। আমি হাসলাম। 6 বছর ডাক্তারি পড়ার পর এখন যদি ভূতের ভয় ধরে। তোমাকে অল্প দিয়েছিলাম। আচ্ছা, কাল হেভি ডোজ আনবো। তাই এনো, কিন্তু রোববারে আর রাত জাগবো না কিন্তু। না, রোববারে আর না। অদ্ভুত মোটা শোনালো বিনয়ের গলা। শনিবার, স্তব্ধ রাত, সারা বাড়ি ঘুমন্ত। সে আর আমি ছাড়া কেউ কোথাও জেগে নেই। দুজনের এক জ্ঞান, এক ধ্যান, এক লক্ষ্য। শুধু বন্ধু নয়, সত্যি যেন একাত্ম হয়ে গিয়েছি দুজনে। কি আনন্দ! এমনি একজনকে আমার জীবনে আমি পেয়েছি। কি আনন্দ! এমনই কোনো কঠিন কাজের মধ্য দিয়ে কারুর সঙ্গে মিলতে পারা। পড়া, পরীক্ষা সব ছাপিয়ে এই ভাবনাই বড় হয়ে উঠল আমার মনে। আমার মন যেন হিমালয়ের চূড়াকে স্পর্শ করল, ছড়িয়ে পড়ল তারায় তারায়। হঠাৎ আমি তার কবজিতে হাত রাখলাম, যেন ঝাঁকুনি খেয়ে চমকে উঠল সে। কি হলো? আমারও বোধহয় ঘুম পাচ্ছে। আমি বলতে চাচ্ছিলাম, আজ আর পড়া থাক, এই তো হয়ে যাবে এক্ষুনি, আর একটু। আমার আর ইচ্ছে করছে না, তার চেয়ে এসো রবিবাবুর কবিতা পড়ি। ছাদে গিয়ে বসবে? না, বরং চা হোক। জল চাপানোই ছিল। বিনয় 2টি ভরা পেয়ালা নিয়ে এলো টেবিলে। পকেট থেকে 2টো পুরিয়া বার করে আলোর কাছে দেখল একবার। নিজেরটাতে সাদা গুঁড়ো মিশিয়ে বলল, আজ আরও কড়া করেছি। তোমাকে দেব? দাও। অন্য পুরিয়াটি আমার পেয়ালায় ঢেলে দিয়ে সেই পেয়ালাটার দিকে তাকিয়েই রইল বিনয়। আমি হাত বাড়ালাম, কিন্তু পেয়ালাটাকে ছুঁতে পারলাম না। এক কঠিন আঘাত অবশ করে দিল আমাকে। টকটকে লাল বিনয়ের মুখ, পেশিগুলো বিকৃত, আগুনের মতো নিঃশ্বাস। তাকে মুচড়ে দিয়ে একটা বোবা ভোঁতা পাশবিক আওয়াজ বেরিয়ে এলো। আমার পেয়ালাটা হাতে নিয়ে এক চুমুকে শেষ করে ফেলল। সে দাঁড়িয়েই ছিল। আমার সময়ের কোনো জ্ঞান ছিল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছের মতো পড়ে যেতে দেখলাম তাকে। চেয়ার উল্টে গেল, টেবিল কেঁপে উঠল, কপাল ফেটে রক্ত বেরোলো তার। তখন আমার চিৎকারে সারা বাড়ির ঘুম ভাঙল। এলো বাড়ির লোক, পাড়ার লোক, ডাক্তার, অ্যাম্বুলেন্স। আমাদের অতি প্রিয় মেডিকেল কলেজের এমার্জেন্সি ওয়ার্ডে সাড়া পড়ে গেল। পুলিশও এলো, আমাকে নিয়ে গেল হাজতে। মর্গের রিপোর্ট, বিষ প্রয়োগে মৃত্যু, আর পুলিশের হাতে তার পকেটে পাওয়া চিঠি। যে আমাকে সবচেয়ে ভালোবাসে, আমি যাকে সবচেয়ে ভালোবাসি, সে এখন আমার সফলতার পথে সবচেয়ে বড় অন্তরায়, এবং একমাত্র অন্তরায়ও সে। তাকে সরাতে পারলে আমার পথ পরিষ্কার। তাই এরকম একটা ষড়যন্ত্র করলাম গোপনে গোপনে। ভাবলাম তাহলে আর 10 বছরের মধ্যে আমি নীলরতনের 2 নম্বর হতে পারি। 20 বছরের মধ্যে আর একজন নীলরতন ডাক্তার হতে পারি, নয় হবই। সে ছাড়া আমার সমকক্ষ কেউ নেই। তাই তাকে আমি সরিয়ে দেবার চেষ্টা করছি। 1 বার নয়, 2 বার নয়, 3 বার। ট্রেন থেকে ফেলে দিতে গিয়েছিলাম, নিজের দুর্বলতার জন্য পারিনি। জলে ডুবিয়ে মারতে গিয়েছিলাম, নিজের দুর্বলতার জন্য পারিনি। 3য় বার চায়ে বিষ মিশিয়ে, সেখানে নিজের দুর্বলতা বাধা দিল। মনের মধ্যে এই পাপ নিয়ে আমি আর বাঁচতে চাই না।
তার জন্য তৈরি বিষেই নিজের প্রাণ সংহার করছি। তার ভালো হোক। কোর্টে দাঁড়িয়ে আমি বললাম যে চিঠির কথা সত্য নয়। আমাকে বাঁচাবার জন্য সে ওরকম লিখেছিল। আসলে আমি তাকে বিষ খাইয়ে হত্যা করেছিলাম। আমি কোনো করুণা প্রার্থনা করি না। আমাকে যথোচিত শাস্তি দেওয়া হোক। এখন আমার একমাত্র আকাঙ্ক্ষা এই পাপের প্রায়শ্চিত্ত করা। বাবা বড় বড় উকিল ব্যারিস্টার লাগালেন। কোর্টে লোক ধরে না। সারা মেডিকেল কলেজ ভেঙে পড়ে। 6 মাস পরে আমি বেকসুর খালাস পেলাম। যথেষ্ট প্রমাণ কোনো দিকেই ছিল না, কিন্তু আমার বয়স দেখে জুরিদের দয়া হলো। উৎসব পড়ে গেল আমি যেদিন বাড়ি ফিরলাম। আর তার পরের দিনই বুক চাপড়ে কান্না। অবশ্য সে কান্না আমি কানে শুনিনি, কেননা তার আগের রাত্রে একখানা ধুতির সাহায্যে আমার দেহ থেকে আত্মাকে বিচ্ছিন্ন করে দিয়েছিলাম। আগন্তুকের অদ্ভুত কাহিনীটি শোনবার পর সুকুমার জিজ্ঞেস করল, চিঠিটা বিনয় কখন লিখেছিল? কিন্তু সামনে তাকিয়ে কাউকে দেখতে পেল না। সুকুমার আবার বলল, নিশ্চয়ই আগেই লিখে এনেছিল পকেটে। কিন্তু কি করে আগে থেকে জানলো যে কে মরবে, বা দুজনের মধ্যে একজনও মরবে কিনা? বলেই ভাবল, কাকে বলছি কথাটা? কে এই বিনয়? আর এই শিবশঙ্করই বা কে? আবার ভাবল, মিছিমিছি দুটো জীবন নষ্ট হলো, দুটো ভালো জীবন। কিন্তু তাও তো দরকার। সব যদি ঠিকঠাক মতো চলবে তাহলে সাহিত্য হবে কেমন করে? ভাগ্যিস মানুষ ভুল করে। আলো নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল সুকুমার। চোখ ডুবে গেল অন্ধকারে। কানে এলো বৃষ্টির শব্দ, পাতার শব্দ। আরাম। ঘন কালো গভীর হয়ে ঘুম নামল তার চৈতন্যের ওপর। ঘুমিয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে ভাবল, এই পরীক্ষা ব্যাপারটা কিন্তু বড় বাজে। এইখানে সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন বুদ্ধদেব বসুর লেখা গল্প 2 বন্ধু। গল্পটি আপনাদের কেমন লাগলো, বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো, কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শোনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।